আর কি পরিমাণের ওই রড দিতে হবে, কাজেই সেই বিল্ডিং ভেঙে পড়বে। আর সেই টুকে পাস করা যদি অর্থনীতিবিদ তৈরি হয়, আর সেই অর্থনীতিবিদ যদি ঘটনাচক্রে দেশের অর্থমন্ত্রী হয়ে যায়, তাহলে সেই দেশের অর্থনীতি দেউলিয়া হয়ে যাবে, কেউ রুখতে পারবে না। মিলছে আপনাদের? সব কথাগুলি মিলছে আপনাদের? ভারতবর্ষ অর্থনৈতিকভাবে আজকে দেউলিয়া। এটা কিভাবে ঠিক করবেন? দেউলিয়া কি দেউলিয়া নয়, সেটা ডলারের সঙ্গে বিচার করা হয়, যে $1 সমান আপনার দেশের টাকার কত দাম। তো এই সময়ে দেখবেন কয়েকদিন আগে তো একদম সর্বকালীন নিচে নেমে গেছিল, এখনো এই $1 তুলনায় টাকার দাম অনেক নিচে। মানে আপনার টাকার দাম যখন কমবে তখন সেই দেশের অর্থনীতি দেউলিয়া হয়ে যাবে। আর আমার আপনার পকেটের টাকা, ট্যাক্সের টাকা মেরে দিয়ে চলে যাচ্ছে বিজয় মালিয়া, ওই চোকসি, আরো যেসব আছে, মোদি, নীরব মোদি, তারা মেরে দিয়ে চলে যাচ্ছে। তখন প্রধানমন্ত্রী ঠিক করছে যে রিজার্ভ ব্যাংকের টাকাকে কাজে লাগানো হবে, যে এইসব ঋণ মাফ করে দেওয়া হবে। বাপের টাকা, নরেন্দ্র মোদীর বাপের টাকা, বিজেপির বাপের টাকা, কারো পৈতৃক সম্পত্তি নাই। এগুলো হয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের ট্যাক্সের পয়সা। এখানে যারা বসে আছেন তারা প্রত্যেকে ট্যাক্স দেন, প্রত্যেকে ট্যাক্স দেন। ভাবছেন যে আমি রিক্সা চালাই, ভ্যান চালাই, টুকটুক চালাই, ক্ষেত খামারে কাজ করি, আমি ট্যাক্স দিই না? না, প্রত্যেকে ট্যাক্স দেন। আপনি যখন দোকানে যাবেন, সাবান কিনবেন, সোডা কিনবেন, তেল কিনবেন, নুন কিনবেন, সব জিনিসে লেখা থাকে ট্যাক্স সমেত দাম। সেই ট্যাক্সটা দিয়েই আপনাকে কিনতে হয়। আর এই ট্যাক্সের পয়সাটাই জমা হয় রাজ্য সরকারের কোষাগারে, কেন্দ্রীয় সরকারের কোষাগারে। আর যত ফুটেনি হচ্ছে এই ট্যাক্সের পয়সা দিয়ে। প্রধানমন্ত্রী এই যে সারা ভারতবর্ষ, গোটা পৃথিবী জুড়ে ভ্রমণ করে বেড়াচ্ছে, অত পরিযায়ী প্রধানমন্ত্রী। দেশের সমস্যা তো উনি দেশে থাকেন না। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে শিল্প আনার নাম করে 150-200 জনকে প্লেনে ভর্তি করে নিয়ে কখনো লন্ডন, কখনো সিঙ্গাপুর, কখনো মুম্বাই, কখনো অন্য জায়গাতে চলে যাচ্ছেন, এই সব আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে। সেই জন্য বলবো যে এইগুলা কোনো অন্য পয়সা নয়। তাহলে শিক্ষাটাকে বেসরকারীকরণ করে দিতে হবে। তো ঘোষণা তো করতে পারে না যে শিক্ষাকে বেসরকারীকরণ করতে হবে। তার মানে বাংলায় একটা কথা চালু আছে পাড়া গ্রামে, যে তোকে হাতে মারবো না, ভাতে মারবো। এই যে ওরা বলবে না যে শিক্ষক নিয়োগ স্কুল তুলে দিতে হবে, ওরা শিক্ষক নিয়োগ করবে না। আর শিক্ষক নিয়োগ না করলে অটোমেটিক্যালি সেই স্কুল উঠে যাবে, উঠছে। তাহলে স্কুল উঠে গেলে আগের দিনে যেমন আপনাকে পয়সা দিয়ে পড়তে হতো, গরিব ছেলেমেয়েরা পড়ার সুযোগ পেত না, আবার সেই দিন ফিরে আসছে। আপনি প্রস্তুত থাকুন। আপনার ছেলেটা যতই মেধা সম্পন্ন হোক না কেন, আপনার যদি পয়সা থাকে তাহলে তাকে শিক্ষিত করতে পারবেন, নচেত নয়। তো এটা কি শুধু সিপিআইএম এর ক্ষতি হচ্ছে নাকি? এটা কি শুধু সিপিআইএম এর ক্ষতি হচ্ছে? যারা তৃণমূল কংগ্রেসের সাধারণ সমর্থক আছেন, যারা বিজেপি করেন, যারা অন্যান্য রাজনৈতিক দল করেন, তাদের সবার ক্ষতি হচ্ছে। এই জিনিসটা আগে মাথার মধ্যে আনবেন যে রাজনীতি, আপনি যে রাজনীতি করুন না কেন, আপনাকে রাজনীতি সম্পর্কে সচেতন হতে হবে। শিক্ষা যদি বেসরকারীকরণ হয়ে যায়, তাহলে সবচাইতে বেশি যারা ক্ষতিগ্রস্ত হবে তারা হচ্ছে গ্রামের গরিব মানুষ, গ্রামের কৃষক মানুষ, গ্রামের ক্ষেত মজুর মানুষ, গ্রামের ইট ভাটা, টালি ভাটা শ্রমিক, গ্রামে যারা টুকটুক চালায়, ভ্যান চালায়, তারা আগে ক্ষতিগ্রস্ত হবে। তো এই দাবিতে আমরা 8-9 সাধারণ ধর্মঘট ডেকেছি। খুব অন্যায় করেছি। কৃষকের ফসলের লাভজনক দাম দিতে হবে, তার জন্য 8-9 কাজ বন্ধ রাখতে হবে। আমরা অন্যায় করেছি। মাস্টারদেরকে কাজ দিতে হবে, এই কাজ দেওয়ার জন্য 8-9 কাজ বন্ধ রাখতে হবে। আমরা অন্যায় করেছি। সার বীজ কীটনাশকের দাম কমাতে হবে, এই কমানোর জন্য 8-9 কাজ বন্ধ রাখতে হবে। এটা আমরা অন্যায় করেছি। তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে কোনো তফাৎ নাই, শুনে রাখুন, কোনো তফাৎ নাই। তার অন্যতম প্রধান আর্থিক দিক দিয়ে, ধর্মীয় দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে, মতাদর্শের দিক দিয়ে কোনো দিক দিয়ে তফাৎ নাই। এই যে 8 এবং 9 জানুয়ারি সাধারণ ধর্মঘট হচ্ছে, এটা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলির, ট্রেড ইউনিয়ন, ছাত্র, যুব, মহিলা, শ্রমিক সবাই সমর্থন করেছে। একমাত্র সমর্থন করেনি, বিরোধিতা করছে যে দুটি রাজনৈতিক দল, তার নাম হচ্ছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস।
কেন? তৃণমূল কংগ্রেস তো 19 জানুয়ারি ব্রিগেডের সভা ডেকেছে। সেই সভার অন্যতম মূল এজেন্ডা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকার যে জনবিরোধী নীতি গ্রহণ করছে তার বিরুদ্ধে। তা আমরা চিঠি পাঠিয়েছি, অন্যান্য ট্রেড ইউনিয়নগুলি চিঠি পাঠিয়েছে নবান্নে মমতা ব্যানার্জির কাছে যে আপনি যদি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই হন তাহলে 8-9 জানুয়ারি যে সাধারণ ধর্মঘট হবে দেশের মানুষের স্বার্থে, এই ধর্মঘটকে আপনি সমর্থন করুন। সমর্থন দেখা যাবে যে পরে কিনা আপনারাই লক্ষ্য রাখবেন। সমর্থন করবে নাকি পুলিশ নিয়ে এসে আর তৃণমূলের গুন্ডা নিয়ে এসে বলবে যে দোকান খুলে রাখ, বাস চালা, লরি চালা, যদি ভাঙে তাহলে সেই পয়সা আমার, আমি দিব পয়সা। এই ধর্মঘটকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। বলে কর্মনাশা বন্ধ, ধর্মঘট হলে নাকি কর্মনাশা হয়। আর যে চাকরিজীবীরা সেই ধর্মঘট করবে না তারা 3 দিন 4 দিন আবার ছুটি দিয়ে দেওয়া হবে, তখন কর্মনাশ হয় না। মানে সেটা কর্মসংস্কৃতি, এটা বুঝতে হবে আপনাদেরকে। আর এই দুটো দল হচ্ছে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা করছে। যদি বলেন কিভাবে, এখনই তৃণমূল কংগ্রেসের নেতারা আরো রাখছে যে বলে কি ডাহা মিথ্যে কথা। আরে প্রতিদিন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর পার্থ চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলতে বলতে গলা ভেঙে গেল, বিজেপির বিরুদ্ধে কথা বলতে বলতে গলা ভেঙে গেল। নরেন্দ্র মোদীকে একসময় বলেছিল যে কি গলায় কোমরে দড়ি পরিয়ে জেলে ঢুকিয়ে দেব। এখনো বিরুদ্ধে বলছি আমরা যে দেশ থেকে বিজেপিকে তাড়াতে হবে। আর সিপিএম বলছে নাকি যে তৃণমূল কংগ্রেসও যা ও বিজেপিও তাই। তো মিলিয়ে নিন। বিজেপি বলছে যে অযোধ্যায় রাম মন্দির তৈরি করতে হবে, তো তৃণমূল কংগ্রেস বলছে যে তুমি অযোধ্যায় রাম মন্দির তৈরি করবে, আমারও ক্ষমতা আছে, আমি দীঘাতে জগন্নাথ দেবের মন্দির তৈরি করব। বিজেপি বলছে যে কি রামনবমীর মিছিল করছি আমরা, তো অনুব্রত বলছে যে কি এত বড় স্পর্ধা, রামনবমীর মিছিল করছো তোমরা, আমরা কীর্তনের দল নিয়ে মিছিল করছি। 7,000 ঢোল দিয়ে দেওয়া হলো, দিয়ে কীর্তন বেরোলো, কীর্তনের মিছিল। ওদের বিরোধিতা করছে, বুঝে যান ঘটনাটা। ওরা বলছে যে কি রামের পুজো করতে হবে, জয় শ্রী রাম বলতে হবে। তো মমতা ব্যানার্জি বলছে যে না, রামের পুজো করতে পারবো না, আমরা দুর্গার পুজো করব। বিরোধিতা করছে ওদের। এই দুর্গার পুজো করব এর একটা তাৎপর্য আছে। উনি একটা সময় আরএসএস এর সঙ্গে এখনো ভালো সম্পর্ক আছে, আরএসএস এর সভাতে গিয়েছিলেন। আর আরএসএস এর সভাতে আরএসএস এর যিনি প্রধান মোহন ভাগবত তিনি বলেছিলেন যে ভারতবর্ষের এই হচ্ছে সাক্ষাৎ দুর্গা। সেদিন থেকে উনি নিজেকে দুর্গা ভাবেন। তাই বলেন যে রামের থেকে দুর্গা বড়, কারণ রাম নাকি স্বয়ং দুর্গাকে পুজো করেছিলেন। তাহলে এটা বিজেপির বিরোধিতা করা হচ্ছে, নরেন্দ্র মোদীর বিরোধিতা করা হচ্ছে। এটাকে বলছে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা। বলে তুমি যদি ভাত দাও মানুষকে, তা আমি তার সঙ্গে মাংস ভাত দেব। সেটা তো ভালো করা, বিরোধিতা তো নয়। কেউ যদি বলে যে আমি মানুষকে ভাত দিলাম, আর কেউ যদি বলে যে না আমি মানুষকে ভাত দিলাম না, তাহলে সেটা হচ্ছে বিরোধিতা করা। কিন্তু ও বলছে যে রাম মন্দির করব, ও বলছে যে কি জগন্নাথ দেবের মন্দির করব, ও বলছে যে কি রামনবমীর মিছিল করব, ও বলছে কীর্তনের মিছিল করব, ও বলছে জয় শ্রী রাম বলতে হবে, রামের পুজো করব, ও বলছে দুর্গার পুজো করব। এগুলো হচ্ছে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা। ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হয়, আমরা বলেছিলাম বিরোধিতা করছি না আমরা, কিন্তু ইমাম মুয়াজ্জিনদের ভাতা দিয়ে মুসলমানদের সংখ্যালঘুদের উন্নয়ন করা যায় না। যখন হিন্দুরা খেপে গেল, তুমি যে খেপছিস কেন, তোদেরকেও দিছি থাম, অধৈর্য হচ্ছিস কেন? বলে 28,000 দুর্গাপুজো কমিটিকে টাকা দিয়ে দেওয়া হলো, কোটি কোটি টাকা বিলিয়ে দেওয়া হলো, ক্লাবকে কোটি কোটি টাকা বিলিয়ে দেওয়া হচ্ছে। প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা নয়। কোন দেশের সরকার, বিশেষ করে ভারতবর্ষের সরকার, কোন একটা নির্দিষ্ট ধর্মকে উৎসাহিত করার জন্য তার রাজ্যের এবং কেন্দ্রের কোষাগার থেকে টাকা দিতে পারে না। এটা সংবিধান বিরোধী, সংবিধানে পরিষ্কার উল্লেখ আছে।
তাহলে এই যে দুটো সরকার চলছে এরা দেশের সংবিধানই মানে না, আইন শৃঙ্খলাই মানে না। বলে অনেকে বলে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আরে কিসের ভেঙে পড়েছে? আপনার যদি কিছু থাকে তাহলে তো ভেঙে পড়বে, আর জিনিসটাই যদি না থাকে তাহলে কিভাবে ভেঙে পড়বে? পশ্চিম বাংলাতে, ভারতবর্ষে বর্তমানে আইন শৃঙ্খলা বলতে কোনো বস্তুই নাই। এইরকম অবস্থার মধ্য দিয়ে চলছেন আপনারা, আমরা চলছি। আর যার জন্য 8-9 আমরা ধর্মঘট ডেকেছি। আমরা বলছি না যে কি ওরা রাম মন্দির করছে, ওরা ওখানে জগন্নাথ দেবের মন্দির করছে, অতএব মা কালীর মন্দির তৈরি করব আমরা, তার জন্য 8-9 তারিখের ধর্মঘট নয়। আমাদের ধর্মঘট যে 8 এবং 9 তারিখে কৃষকের ফসলের লাভজনক দাম দিতে হবে, তার জন্য। আমি বললাম কথাগুলি আগে সব। তোরা যে বললো ওই সব উন্নয়ন করছি, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি ইত্যাদি, এইসব উন্নয়ন দেখতে পাও না? আমরা বলছি যে এইসবের কোনো প্রয়োজন নেই। আমি দায়িত্ব নিয়ে এখানে বলছি এইসবের কোনো প্রয়োজন নেই। তাহলে কি করতে হবে? তাহলে ছোট্ট কাজ করতে হবে। তো সেই ছোট্ট কাজটা কি? ছোট্ট কাজটা হচ্ছে যে প্রচুর বিড়ি শ্রমিক বিড়ি বেঁধে খায়, আর বিড়ি বেঁধে খায় 1000 বিড়ি বাঁধলে কত মজুরি? সরকারি ভাবে ঘোষণা আছে 152 টাকা দিতে হবে। এই এলাকায় যদি কোনো বিড়ি শ্রমিক থাকেন তাহলে নিজে বলুন যে কত টাকা পান? 152 টাকা কেউ পান না। বিশেষ করে জঙ্গিপুর সাব ডিভিশন এলাকায় প্রত্যেক বাড়িতে যেখানে বিড়ি শ্রমিক আছে সেখানে 152 টাকা দেওয়া হয় না। তাদেরকে বলে দেওয়া হচ্ছে মালিকের পক্ষ থেকে যে 152 টাকা যদি তুমি নিতে চাও তাহলে তোমাকে কাজ দেব 2 দিন, আর তোমাকে আমি যেটা ঠিক করে দেব 90 টাকা বা 100 টাকা, সেটা যদি তুমি নাও তাহলে তোমাকে কাজ দেওয়া হবে 7 দিন। কি আশ্চর্য ঘটনা! বিড়ির যিনি মালিক তিনি হচ্ছেন শ্রমিকের আবার মন্ত্রী। হবে? হয় কখনো? আরে আমাদের লড়াইটাই তো শ্রেণী সংগ্রাম। হিন্দুর সঙ্গে মুসলমানের লড়াই নয়, বৌদ্ধের সঙ্গে খ্রিস্টানের লড়াই নয়। আমরা হচ্ছে একটা জাত ভারতবর্ষের, সেই জাতটা হচ্ছে খসখসে জাত। আমাদের চামড়াটা হচ্ছে খসখসে। আর আমাদের লড়াইটা কার সঙ্গে? যাদের চকচকে চামড়া তাদের সঙ্গে। তো চকচকে চামড়া কাদের? চকচকে চামড়া হচ্ছে ভারতবর্ষের 1% মানুষের, মাত্র 1% মানুষের। এটা তথ্য বলছে ভারতবর্ষের, যে ভারতবর্ষের 1% মানুষের হাতে সম্পদ রয়েছে 73%, মানে 73%। কিভাবে? আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, অন্য জায়গায় লড়াই নয়। তা আমি বলছিলাম যে এই কন্যাশ্রী রূপশ্রী দিতে হবে না, করতে হবে এইটাই যে বিড়ি শ্রমিক বিড়ি বেঁধে খায়, সে যদি 100 টাকা 1000 পারিশ্রমিক পায় তার পারিশ্রমিকটা বাড়িয়ে 500 করে দিতে হবে। যে ইটভাটা টালিভাটার শ্রমিক কাজ করছে তার গোটা দিন কাজ করার পরে যদি 300 টাকা পায় সেটাকে বাড়িয়ে 600 টাকা করতে হবে। আজকে ক্ষেত মজুর কাজ করতে গেলে গোটা দিন কাজ করার পর যদি 200 টাকা পায় সেটাকে বাড়িয়ে 500 টাকা করতে হবে। অন্যান্য অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করছে তারা যে শ্রমিক মজুরি পাচ্ছে সেটাকে বাড়িয়ে 18,000 টাকা করতে হবে। তাহলে ওই রাজ্য সরকারের দান নেওয়ার জন্য 25,000 টাকা, কন্যাশ্রীর 25,000 টাকা, রূপশ্রীর ওই হাত পেতে থাকতে হবে না। আপনাকে জেরক্সের দোকান দোকান ছুটে বেড়াতে হবে না, হেডমাস্টারের কাছে যেতে হবে না। তাহলে কি করছি? এখানে আমি শেষ করে দিচ্ছি প্রোগ্রাম। তো সেই জন্য বলছি যে কি এইগুলা যদি আপনি করে দিতে পারেন তাহলে রাজ্য সরকারের কাছে কাউকে হাত পাততে হবে না, কারো কাছে কাউকে হাত পাততে হবে না। এটা তো পক্ষান্তরে আমাদেরকে ভিখারি করে তুলছে আমাদের নিজের অজান্তে, যে আমি হচ্ছি দাতা, তোমরা হয়তো গ্রহিতা, আমার কাছে হাত পাতো আর তোমরা দান গ্রহণ করো। কেন সেটা হবে? একজন সুস্থ স্বাভাবিক মানুষের বিন্দু মাত্র জ্ঞান থাকা পর্যন্ত সে অন্যের কাছে ভিক্ষে চাইতে যায় না, হাত পাততে যায় না। আর আমাদের রাজ্য সরকার আজকে সেটাই করছে। সেই জন্য আমরা বলতে চাইছি যে কি আপনাকে বিবেচনা করতে হবে, ভাবতে হবে যে যারা এই মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে তারাই থাকবে নাকি এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। আমরা আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো
যে ওই সব কুদালের ডামাট টামাট কিছু নয়। মানুষ যেদিন তার নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য রাস্তায় নামবে, সেদিন কোনো ডামাটি আর দাঁড়াতে পারবে না, কোনো উন্নয়নই আর দাঁড়াতে পারবে না। সমস্ত উন্নয়নকে চূর্ণ বিচূর্ণ করে সাধারণ গরিব মানুষের এলাকায় এলাকায় সরকার প্রতিষ্ঠিত হবে। সেই দিনের জন্য আমাদেরকে লড়াই করতে হবে। আর তার জন্যই আমরা 8 এবং 9 এই সাধারণ ধর্মঘট ডেকেছি। এবং আগামী 26 তারিখে কমরেড মোহাম্মদ সেলিমের যে জনসভা, এই জনসভাতে আপনাদেরকে আসতে হবে। আমার আরো কিছু কথা বলার ছিল, কিন্তু হবে তো, তাহলে আজানের পরে আমি বলে আমার কথা শেষ করব।